এই যে তড়িৎ, তড়িৎ কথাটাই চার্জের সাথে কানেক্টেড। চার্জ, এই চার্জ জিনিসটা কি? চার্জ আসলে আছে ইলেকট্রন থেকে। কোনো জায়গাতে যদি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর যদি ইলেকট্রন না থাকে, ইলেকট্রনটাকে যদি সামহাও সরাই ফেলি সে জায়গাতে, সেটাকে আমরা বলি পজিটিভ চার্জ। তো এই যে ইলেকট্রনের একটা কথা আসতেছে, এই ইলেকট্রনের কথার জন্য আমরা ইলেকট্রন নিয়ে একটু জানার চেষ্টা করবো যে কিভাবে এটা আসে, কোথা থেকে এটা জন্ম হয়েছে, আবার কোথায় যে ইলেকট্রনটা শেষ হয়ে যায়। সো এই যে ইলেকট্রনের অনেক কাহিনী দরকার আছে এখানে। এখন কাহিনী তো তোমাদের এক্সামে কোনো সময় আসবে না, তার জন্য এটাকে একটু সেপারেটভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন দেখি যে ইলেকট্রনের যে কাহিনীগুলো আছে এইটাকে আমি নাম দিয়েছি ইলেকট্রনের কেচ্ছা কাহিনী হিসাবে। এখানে এই পিডিএফটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব। এই পিডিএফে মোটামুটি ইলেকট্রনের কেমনে এটা আবিষ্কার হয়েছে এই রিলেটেড কিছু গল্প আকারে যাতে পড়তে বোরিং না লাগে তার জন্য গল্প আকারে এইটা এটাকে উপস্থাপন করা হয়েছে। এখানে কিছু অদৃশ্য অদৃশ্য নাচের রহস্য, নাচ বলতে এটা ইলেকট্রনের কিছু রহস্য আছে, রহস্যটা আমি ধীরে ধীরে বলবো। তো তো যদি শুরু করি যে ইলেকট্রন কোথা থেকে এসেছে, ইলেকট্রনের আবির্ভাবটা কোথায়, এটা তোমরা তো রিডিং পড়লেই বুঝতে পারবা। বাট আমি যদি জাস্ট সারাংশটুকু বলে দিই, সারাংশটুকু এরকম যে আসলে প্রাচীনকালে মানুষ চার জিনিসটা নিয়ে প্রথম ভাবতে শুরু করছে বিজলি দেখে। আকাশে যখন বিজলি চমকায় তো তখন আগের মানুষ ভাবতো যে এটা সম্ভবত দেবতার হয়তো রাগ প্রকাশের একটা ইয়ে আর কি, রাগ রাগ প্রকাশের একটা ঘটনা আর কি। বাট পরে বিজ্ঞানীরা তো বের করলো যে না, এটা না, এটা জাস্ট মেঘে মেঘে ঘর্ষণ হয়, দেন একটা চার্জ উৎপন্ন হয়, তার জন্য এটা বিজলি হিসাবে আমরা দেখতে পাই। তো এই যে ঘর্ষণের একটা ব্যাপার আছে, তো বিজ্ঞানীরা মোটামুটি এখন থেকে 2600 বছর মতো আগে, এটা লেখাই আছে এই জায়গাটাতে যে মোটামুটি 2600 বছর আগে আহ, বিজ্ঞানীরা দেখলো যে রেশম কাপড় দিয়ে কাঁচ জাতীয় কোনো পদার্থকে যদি ঘষা হয় তাহলে ওই পদার্থটা কোনো হালকা বস্তুকে আকর্ষণ করে। তো বিজ্ঞানীরা এটা নিয়ে আরও মানে অনেক কিউরিওসিটি বাড়লো, এটা নিয়ে আরও অনেক কিছু গবেষণা করলো, গবেষণা করে দেখলো যে শুধুমাত্র কাঁচ জাতীয় না, প্রায় সব ধরনের পদার্থকেই যদি পর্যাপ্ত ঘষা হয় সেক্ষেত্রে কিছু একটা হয়, মানে যে চার্জ উৎপন্ন হয় এটা তো ওরা জানতো না, তো ওরা দেখছে কিছু একটা হয়, দেন একটা আরেকটাকে আকর্ষণ করে। তো এটা আবিষ্কার হওয়ার পরে মোটামুটি 1787 সালে বিজ্ঞানী কুলম্ব, কুলম্ব নামটা তো আমাদের সবারই চেনা, বিজ্ঞানী কুলম্ব দুইটা চার্জের ভিতরে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, একটা আরেকটাকে আকর্ষণ করবে। আর দুইটা সমধর্মী চার্জ, যদি দুইটা নেগেটিভ হয় অথবা দুইটা যদি পজিটিভ হয়, একটা আরেকটাকে বিকর্ষণ করবে। সো এইটা 1787 সালে বিজ্ঞানী কুলম্ব নিয়ে আসলো। তো এটা যাওয়ার পরে মোটামুটি 1897 সালে বিজ্ঞানী থমাস, যে থমাস বলে সম্ভবত, তো বিজ্ঞানী থমাস একটা পরীক্ষা করছিল, পরীক্ষাটার নাম দিয়েছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের পরে প্রথমবারের মতো পৃথিবীর সামনে আসলো যে ইলেকট্রন আসলে নেগেটিভ চার্জে চার্জিত, আর ওর ধর্ম কী হতে পারে এগুলো নিয়ে আহ, বিস্তারিত আমরা জানতে পারছি। তো এই যে ক্যাথোড রে রিয়াকশন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলি, সরি ক্যাথোড রে রিয়াকশন না, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তো ক্যাথোড রে এক্সপেরিমেন্ট এরকম ছিল যে উনি প্রথমে একটা ভ্যাকিউম নিছে, এরকম একটা ভ্যাকুয়াম নিচ্ছে, ভ্যাকুয়ামটা ট্রান্সপারেন্ট ছিল, ট্রান্সপারেন্ট মানে তো গ্লাসের ছিল। তো এই ভ্যাকুয়ামের এক সাইডে পজিটিভ চার্জ অ্যাড করছে আর এক সাইডে নেগেটিভ চার্জ অ্যাড করছে। ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগে কিন্তু এই চার্জ জিনিসটা আবিষ্কার হয়ে পড়েছিল, ব্যাটারি জিনিসটা আবিষ্কার হয়ে পড়ছিল। দেন এক জায়গাতে এরকম পজিটিভ প্রান্ত লাগাইছে আর এক জায়গাতে নেগেটিভ প্রান্ত লাগাইছে। তো এখানে পজিটিভ নেগেটিভ লাগাবার পরে ওনারা দেখছে যে এই জায়গাটাতে সাদা কালারের একটা রে বের হয়। যদি এটা এমনি এমনি বের হয় না, যদি এইটাকে মোটামুটি 0.0001 মিলিমিটার মার্কিউরি এই প্রেসারে নিয়ে আসা যায়, এই প্রেসারে নিয়ে আসা মানে প্রায় সব প্রেসার সরাই ফেলা, একদম জিরো প্রেসার করে ফেলা, এটা তো প্রায় জিরো সমান। কারণ অ্যাটমসফিয়ারিক প্রেসার কত, অ্যাটমসফিয়ারিক প্রেসার হইতেছে মোটামুটি 760 মিলিমিটার মার্কিউরি। সো এইটার তুলনায় এটা তো কিছুই না। সো এটা ধরে নেওয়া যায় একদম ভ্যাকুয়াম, একদম কোনো প্রেসারই নেই, শূন্য প্রেসার বানাই ফেলছে। তো এই শূন্য প্রেসার বানানোর পরে ওনারা দেখছে যে এখান দিয়ে একটা রে বের হয়। ঠিক আছে, বের হয়, ভালো কথা। তো বিজ্ঞানী থমাস কি করছে, প্রথমে এখানে একটা পাত বসাইছে, এখানে একটা যখনই পাত বসাইছে, পাত বসার পর দেখছে যে এই জায়গাটাতে কোনো আর রে আসতেছে না।
এই জায়গায় এসে ব্লক হয়ে যাইতেছে। তো এইখান থেকে উনি একটা সিদ্ধান্ত দিল। প্রথম সিদ্ধান্তটা এরকম ছিল যে ক্যাথোড রে সরল রেখায় চলাচল করে। দ্বিতীয়ত যে ক্যাথোড রে, তারপরে উনি করছে কি এই জায়গাটাতে একটা রোটারি বসাইছে। ধরে নিয়ে এটা একটা রোটারি, যেটা হালকা হালকা ফোর্স পাইলে ঘোরা শুরু করে। তো উনি দেখলো যে এখানে রোটারিটা বসানোর পরে যখনই এখান দিয়ে ক্যাথোড রে শ্যুট করা হচ্ছে, তখন এটা ঘোরা শুরু করছে। ক্যাথোড রেটা এ বরাবর যাচ্ছে আর এটা রোটারিটা ঘোরা শুরু করছে। তো এখান থেকে উনি আরেকটা সিদ্ধান্ত দিল যে ঠিক আছে, ক্যাথোড রেটে একটা গতিশক্তি আছে, এই গতিশক্তির জন্যই তো ঘুরতে পারে, গতিশক্তি ছাড়া তো আর ঘুরতে পারে না। তার জন্য ক্যাথোড রে এর নির্দিষ্ট গতিশক্তি রয়েছে। তারপরে থার্ড আর ফোর্থ ওনার সিদ্ধান্তটা প্রায় সেম। এটা কিন্তু সরল রেখা, এটা বাঁকা রেখা না, আছে সরল রেখায় আঁকার চেষ্টা করি। যাই হোক, হয়েছে, যথেষ্ট সরল রেখা হয়েছে। তো উনি দিয়ে দেখলেন যে এরকম যখন সরল রেখা থাকে, তারপরে উনি এক জায়গাতে এই সাইডটাতে প্লাস চার্জ নিয়ে আসছে। প্লাস চার্জ, যখনই উনি প্লাস চার্জ আনছেন, তখনই দেখা গেছে যে এই যে রেটা ছিল, এই রেটা প্লাস চার্জের দিকে বেঁকে যায়। এটা আর সরল রেখা থাকে না, এই সরলরেখা আস্তে আস্তে এই বরাবর বেঁকে যায়। তো এই যে বেঁকে যাচ্ছে, এটা কেন? কারণ প্লাস চার্জ অবশ্যই ক্যাথোড রেটাকে আকর্ষণ করছে, তার মানে। আর বিজ্ঞানী কুলম তো আগেই বলে দিয়েছিল যে বিপরীতধর্মী চার্জ একজন আরেকজনকে আকর্ষণ করে। সো তার জন্যই বিজ্ঞানী থমসন বুঝতে পারছিল যে ঠিক আছে, তাহলে এই ক্যাথোড রেটা আসলে নেগেটিভ চার্জের সাথে, তো নেগেটিভ। তো এই যে ক্যাথোড রেটা যে পজিটিভ চার্জের দিকে বেঁকে গেল, এটা দেখে উনি আইডিয়া করে ফেলছিল যে ঠিক আছে, তাহলে যদি আমি একটা নর্থ পোলের ম্যাগনেট নিয়ে আসি, আমরা জানি যে নর্থ পোলের ম্যাগনেট আর পজিটিভ চার্জ দুইটা একই ধর্ম প্রদর্শন করে, তাহলে উনি আশা করছিল যে এই জায়গায় আমি যদি পজিটিভ চার্জের থেকে একটা নর্থ পোলার ম্যাগনেট নিয়ে আসি, আচ্ছা এটাকে আমি মিশিয়ে দিই। উনি আশা করছে এখানে যদি একটা নর্থ পোলার ম্যাগনেট নিয়ে আসি, তাহলে সেম কাহিনী হবে। নর্থ পোল অ্যান্ড হয়েছে, এটাও সেম। এখানে একটা নর্থ পোল রাখছে আর এই পাশে সাউথ পোল থাকে অবশ্যই। তো ক্যাথোড রেটা এই বরাবর নর্থ পোলের দিকে বেঁকে গেছে। এখান থেকে উনি আরেকটা সিদ্ধান্ত দিয়েছে, ক্যাথোড রে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হতে পারে। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। এই ছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এখন বোঝা গেছে। তো এই পর্যন্ত ছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তারপরে বিজ্ঞানীরা প্রথমবারের মতো বুঝতে পারলো যে ঠিক আছে, তাহলে ক্যাথোড রেটা আসলে ইলেকট্রন থাকে, আর এই ইলেকট্রনের ধর্ম হচ্ছে, আচ্ছা ইলেকট্রনে যে থাকে এটা ওরা কেমনে বুঝছিল? তো এটা আসলে ওনারা অ্যাজিউম করে নিয়েছিল যে ঠিক আছে, ক্যাথোডের ভিতরে কিছু একটা ছোট ছোট পার্টিকেল থাকে, যেটার নাম ওনারা দিছে ইলেকট্রন। আর এটা ধর্ম হচ্ছে, এটা নেগেটিভ চার্জে চার্জিত, আর এটা সরল রেখায় চলে, এরকমভাবে ওনারা একটা অ্যাজামশন মানে একটা আইডিয়া দাঁড় করাইছিল আর কি। তো এইখানে রহস্যের কি হলো, আমি বোধহয় এখানে রহস্য কথাটা লিখে রাখছি যে যার রহস্য আজও অজানা। এটা কি একটু উইয়ার্ড লাগে না যে আজও অজানা কিভাবে? তো এই অজানা রহস্যটা হচ্ছে যে ইলেকট্রন জিনিসটা আসলে রহস্যজনক। ইলেকট্রন জিনিসটা এত ছোট যে ওটাকে আজ পর্যন্ত ভালো মতো অবজার্ভ করা যায় নাই। ওটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করে যে আমাদের লাইট জ্বলতেছে, আমাদের এই যে ভয়েসটা যাচ্ছে, এটাও কিন্তু ইলেকট্রনের মাধ্যমে যাচ্ছে। আমি যেখানে কিছু একটা কথা বলতেছি, এই কথাটা একটা ডায়াফ্রামের মাধ্যমে একটা সিগন্যাল দিতেছে, এই সিগন্যালটা যাচ্ছে কিন্তু ইলেকট্রনের মাধ্যমে। এই ইলেকট্রনটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এই ইলেকট্রনটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই ইলেকট্রনটাকে আমরা অবজার্ভ করতে পারি না। এখন ইলেকট্রন অবজার্ভ, দেখা যাচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রনকে অবজার্ভ করতে পারবো না, কিন্তু যদি অসংখ্য ইলেকট্রন নিই সেটাকে তো আমাদের অবজার্ভ করতে পারার কথা, কিন্তু না, এখানেও আছে একটা রহস্য। কি রহস্য? রহস্যটা এখানে মোটামুটিভাবে লেখা আছে, গল্প আকারে লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পারো। পিডিএফটা ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই যে
রহস্যটা আমি ছোট করে বলে দিই। রহস্যটা এরকম যে একটা ইলেকট্রনকে বিজ্ঞানীরা এটাকে অবজার্ভ করবার জন্য ইলেকট্রনটাকে দেখার চেষ্টা করলো। তো ঠিক আছে, ইলেকট্রন মোটামুটি একটা কণার মতো বিহেভ করলো যখনই ওনারা ওটাকে অবজার্ভ করার চেষ্টা করলো যে হ্যাঁ, ইলেকট্রন একটা পিচ্ছি পিচ্ছি কণার মতো। পিচ্ছি বলতে মারাত্মক পিচ্ছি কিন্তু। মানে এটার এখন পর্যন্ত অবজার্ভ করা যায় না যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রগুলো আছে এগুলো দিয়েও কিন্তু অবজার্ভ করা তুলনামূলক অনেক হার্ড আর কি। এখন পর্যন্ত ঠিকঠাক অবজার্ভ করা যায় না। তো তো যখন ইলেকট্রনটাকে অবজার্ভ করার চেষ্টা করলো তখন দেখলো যে ঠিক আছে, এটা ছোটো 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 পার্টিকেলের মতো আচরণ করতেছে, পার্টিকেল যেরকম আচরণ করে আর কি। কিন্তু যখন এটাকে ছোড়া হলো, ইলেকট্রন গান পাওয়া যায়, ইলেকট্রন গান ওটাকে ফায়ার করলে ইলেকট্রন বের হয়, অনেকগুলো ইলেকট্রন বের হয়। তো যখন ইলেকট্রনগুলোকে ছুড়লো তখন দেখলো এটা ওয়েভের মতো আচরণ করতেছে, ওয়েভের মতো, ওটা সিঙ্গেল একটা পার্টিকেলের মতো আচরণ করতেছে না। তো এটাই ইলেকট্রন রহস্য, যে যখন ওটাকে দেখছি তখন ওটা স্থির একরকমের, যে হ্যাঁ ওটা একটা পার্টিকেলের মতো। কিন্তু যখন আমরা দেখছি না, ওটাকে জাস্ট করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তখন ওটা দেখা গেছে ওয়েভের মতো আচরণ করতেছে। কেন এটা এটা এখন পর্যন্ত রহস্যটা উদ্ঘাটন হয় নাই। তো এই গেল ইলেকট্রন নিয়ে কাহিনী। তো এর পরে যে ভিডিওগুলো আসবে এগুলো মোটামুটি সিলেবাস রিলেটেড থাকবে। এটা সিলেবাসের বাইরে ছিল, এটা একটু এক্সট্রা জানবার জন্য বললাম এই কথাগুলা। তো এগুলা এক্সামে লাগবে না, না এইচএসসিতে লাগবে, অ্যাডমিশনে লাগার সম্ভাবনা খুবই কম। তো এটা জাস্ট একটু এক্সট্রা জানাবার জন্য বললাম। আর এরপর থেকে যে ভিডিওগুলো থাকবে প্রায় প্রত্যেকটাই হয় এইচএসসির জন্য, আর তারপরে আবার থাকবে যেগুলো ওগুলো থাকবে অ্যাডমিশনের জন্য। ওগুলো আমার টাইটেলে দেওয়া থাকবে কোনটা এইচএসসির জন্য, কোনটা অ্যাডমিশনের জন্য। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।